হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 আজকে লেকচার নাম্বার হচ্ছে 8। আজকে আমরা শুরু করব প্রবলেম 5 2019 সালে ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে আসলে প্রশ্নটা এখানে বলা আছে যে আফটার অ্যাচিভিং এলএলবি ডিগ্রি শোয়েব মালিক ওপেন এ ল চেম্বার অন জুলাই 1, 2013। অন জুলাই 31 হিজ অ্যাকাউন্ট ব্যালেন্স ওয়াজ ক্যাশ 4000, অ্যাকাউন্ট রিসিভেবল 1500, সাপ্লাইজ 500, অফিস ইকুইপমেন্ট 5000, অ্যাকাউন্টস পেয়েবল 4200 এন্ড ক্যাপিটাল দিয়ে আছে 6800। এখানে আমাদের যে আইটেমগুলো দিয়ে আছে প্রত্যেকটা আইটেমের মধ্যে সম্পদ কিন্তু দুইটা আইটেম হচ্ছে দায়, এক অ্যাকাউন্টস পেয়েবল, দুই ক্যাপিটাল। তাহলে ব্যবসা শুরু করার ক্ষেত্রে সকল ধরনের সম্পদগুলি ডেবিট করতে হয়, সকল ধরনের দায়গুলি কি করতে হয় বলো তো দেখি? ক্রেডিট করতে হয়। ক্রেডিট করতে হয়। আর বাদ বাকি টাকাটা ক্যাপিটাল, যেহেতু ক্যাপিটালের টাকা দিয়ে আছে তার মানে যোগ বিয়োগ করার দরকার নেই। তাহলে এই জুলাই 31 তারিখে জাবেদাটা আমরা কি লিখবো একটু বলো তো দেখি? Cash debit, accounts receivable debit, supplies debit, equipment debit, accounts payable credit, and capital credit. ক্যাপিটাল দিয়ে যার যার টাকা আছে তার তার টাকা বসিয়ে দিব। হ্যাঁ, এটা হলো জুলাই 31, কথাটা মনে হচ্ছে আগস্ট 1 তারিখে। তাহলে এখানে আমরা দেখতেছি ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, অফিস ইকুইপমেন্ট, এই চারটা হচ্ছে সম্পদ। তো এই চারটার জন্য আমরা সম্পদ পাশে 4টা ঘরে দিব, আর দুইটা দায়ের জন্য দায় পাশে আমরা 2টা ঘর দিব। ঠিক আছে। এরপরে আগস্ট 1 তারিখে জাবেদা বলছে কালেক্টেড 1400 টাকা অফ অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার কাছ থেকে কালেক্ট করা হয়েছে, কোনো ডিসকাউন্ট নাই। জাবেদা কি? Cash debit, account receivable credit. ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবা। আগস্ট 2 তারিখে বলছে পেড 2700 টাকা ক্যাশ অন অ্যাকাউন্টস পেবল, অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করা হয়েছে 2700 টাকা। বলেন। Accounts payable debit, cash credit. ওকে, যদি এখানে ডিসকাউন্ট থাকতো জাবেদা কি হইতো? মনে আছে? তখন জাবেদা হইতো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, Accounts ক্যাশ payable ক্রেডিট, debit, পার্সেল ডিসকাউন্ট। cash credit. হ্যাঁ, discount credit. ওকে, এবার আগস্ট 3 তারিখে জাবেদা লেখা আছে আর্নড রেভিনিউ 7500 টাকা, অর্থাৎ 7500 টাকা আয় হয়েছে, যার মধ্যে 3000 টাকা কালেক্ট করছেন ক্যাশ। তাহলে বাদ বাকি 4500 টাকা কালেক্ট করা হয়নি, তার মানে বাকিতে সেবা দিছি। তাহলে নগদে পাইছি 3000 টাকা, বাকিতে হয়েছে 4500 টাকা, মোট সেবা পাওয়া 7500 টাকা হয়েছে। তাহলে 3 তারিখে জাবেদাটা কি হবে? Cash debit, accounts receivable debit, service revenue credit. ওকে, ক্যাশের টাকা 3000, অ্যাকাউন্টসের টাকা কত? 4500. আর দুইটা মিলে হচ্ছে সার্ভিস রেভিনিউ। কনফিউশন থাকলে কিন্তু বলবেন। হ্যাঁ, আগস্ট 4 তারিখে আসি, লেখা আছে পারচেজ অ্যাডিশনাল ইকুইপমেন্ট 1000 টাকা, এর মধ্যে 400 টাকা দিছে নগদ এন্ড বাদ বাকি টাকা হচ্ছে অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে বাকিতে। তাহলে অফিস ইকুইপমেন্ট পারচেজ করছি দুইভাবে, নগদে এবং অন অ্যাকাউন্ট মানে বাকিতে। যাবে দেখি? Equipment debit, cash credit, accounts payable credit. আবার বলো তো দেখি। ইকুইপমেন্ট ডেবিট 1000 টাকা, ওকে, তারপরে ক্যাশ দিছি 400 টাকা, ক্যাশ ক্রেডিট হবে, আর বাকিটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে 600। ঠিক ঠিক আছে, ধন্যবাদ, ভালো পারছেন। আগস্ট 5 তারিখে বলছে পেড স্যালারি 2500, রেন্ট 900 টাকা। এটা ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, টাকা যদি হচ্ছে ইউটিলিটি বুঝেন 3500। তাহলে হচ্ছে কোনো সমস্যা না, যদি না বুঝেন তাহলে স্যালারি এক্সপেন্স ক্যাশ, রেন্ট এক্সপেন্স ক্যাশ। আর যদি দুইটা মিলে একসাথে দেন তাহলে ইউটিলিটি এক্সপেন্স দিবেন আর ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, 2500 এবং 900 টাকা যোগ করে দিবেন। 12 তারিখে উইথড্র 550 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজড। বলেন। ব্যক্তিগত প্রয়োজনে 550 টাকা নগদ উত্তোলন করা হয়েছে। উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট। উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে,
20 তারিখ হচ্ছে রিসিভ 2000 ফ্রম এ রূপালী ব্যাংক মানি বরোড অন এ নোটস পেয়েবল, অর্থাৎ রূপালী ব্যাংকের কাছে ঋণ করছি নোটস পেয়েবলের মাধ্যমে 2000 টাকা। যাবে দেখি ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট কোড। 28 তারিখে যাবে দেখো সিম কার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর দ্য মান্থ অন জুন অন অ্যাকাউন্ট, অর্থাৎ ইউটিলিটি এক্সপেন্সটা অন অ্যাকাউন্ট বাকিতে ব্যয় হয়েছে। তাহলে ইউটিলিটি এক্সপেন্স চাবিতে আমরা জানতাম ইউটিলিটি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, যদি নগদে হয় তাহলে ক্যাশ, যেহেতু নগদ এখানে বাকিতে হয়েছে তাহলে বাকিতে হইলে হয় পাওনাদার। ঠিক আছে, তাহলে চাবিদাটা কি বলো তো দেখি। ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ওকে, এই একটা জাবেদা। আরেকটা যদি এই জাবেদাটা আরেকভাবে দিতে পারো যে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট, কোনো সমস্যা নাই, দুইটাই উভয় ক্ষেত্রে জাবেদা কি ঠিক আছে। তবে আমরা ইউটিলিটি এক্সপেন্স এবং অ্যাকাউন্টস পেয়েবল অথবা ইউটিলিটি এক্সপেন্স বা ইউটিলিটিস পেয়েবল দুইটার মধ্যে যেটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবা তুমি সেটাই দিবা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের 1 থেকে 28 তারিখ মধ্যে প্রত্যেকটা লেনদেন শেষ। এক নাম্বার বলছে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে, 2 নাম্বার বলছে প্রুফ করতে বলছে, আর 3 নাম্বার করতে বলছে ইনকাম স্টেটমেন্ট। আমি এই 3 নাম্বারটা শুধুমাত্র দেখিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। ইনকাম স্টেটমেন্টের মধ্যে আসবে শুধুমাত্র আয় এবং ব্যয়। আয় সবগুলো যোগ করব, এই আয় থেকে ব্যয়গুলো আমরা কি করব বিয়োগ করব, আর কিচ্ছু না। এখন কোন কোন তারিখে আয় আছে বলেন তো দেখি, 1 থেকে 28 তারিখের মধ্যে কোন কোন তারিখে আমাদের আয় আছে? সেটা নগদে হতে পারে আয়, বাকিতে হতে পারে। আয় হলেই হয়েছে, নগদ বাকিতে নাই। প্রথমে 3 তারিখে 7500 টাকা আয় হয়েছে। এরপরে কোন তারিখে আয় হয়েছে? 1 তারিখ না, 1 তারিখ তো দেনাদার কাছে রিসিভ করছি ম্যাডাম, এটা তো আয় না। আচ্ছা, এটা তো বাকিতে। না বাকিতে না, দেনাদার কাছে রিসিভ করছি, এটা সম্পদ বাড়ছে। আর 2 তারিখ হলো পাওনাদারকে পরিশোধ, তাই কমছে। স্যার আর তো নাই। আর নাই? ওকে, যেহেতু আর নাই তাহলে আমাদের ওই সার্ভিস রেভিনিউ 7500 টাকা হবে। এই 7500 টাকা থেকে আমরা ব্যয় বাদ দিব। এখন ব্যয়গুলি কোন কোন তারিখ আছে? 1 থেকে 28 তারিখ মধ্যে কোন তারিখে ব্যয় আছে? পাঁচ তারিখে ব্যয় আছে স্যালারি এক্সপেন্স, আরেকটা আছে রেন্ট এক্সপেন্স 900 টাকা, তো দুইটা মিলে 3400 টাকা। আরো আরেকটা ব্যয় আছে, বলেন তো কোনটা? কয় তারিখ? বলেন। 28 তারিখ ইউটিলিটি এক্সপেন্স আছে 250 টাকা। গুড, তাহলে 7500 থেকে 2500, 900 এবং 2500 টাকা যদি বাদ দাও তাহলে অ্যান্সার হবে 3850 টাকা। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? স্যার করব কিভাবে, একটা খাতা থেকে বুঝাই দেন না, বুঝতেছি করবো না। কিভাবে না ম্যাডাম, তো আয় আয় তো বুঝছেন কোনটা কোনটা আয় নাকি? এই যে ইনকাম জি স্যার। স্টেটমেন্টে দেখেন, এই যে ইনকাম স্টেটমেন্ট, প্রথমে কোম্পানির নাম লিখবেন শোয়েব মালিক, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2013, পার্টিকুলার টাকা। প্রথমে লিখছি রেভিনিউ, রেভিনিউ মানে কি সার্ভিস রেভিনিউ 7500 টাকা ছিল। এরপর আমরা বাদ দিব কি এক্সপেন্স। এক্সপেন্স আমাদের তিনটা ছিল, স্যালারি এক্সপেন্স 2500, রেন্ট এক্সপেন্স 900, ইউটিলিটি এক্সপেন্স 250, এই তিনটা যোগ করে 3650। 7500 টাকা থেকে এই ব্যয় যদি বাদ দেয় তাহলে নিট ইনকাম আমাদের হবে 3850। এই 3850 টাকার নাম দিবেন নিট ইনকাম, মানে নিট লাভ। ঠিক আছে? আয় ব্যয় দুইটা দিয়ে শুধু ইনকাম স্টেটমেন্ট বের করে না স্যার? হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টের মধ্যে শুধুমাত্র আয় এবং ব্যয় আসে, আর কোনো কিছু আসবে না। ঠিক আছে ম্যাডাম? জি স্যার, বুঝছি। শুধুমাত্র আয় এবং ব্যয়। এই ইনকাম স্টেটমেন্ট বাংলা হচ্ছে আয় ব্যয় বিবরণী। ইনকাম স্টেটমেন্ট বাংলা কি বলো দেখি? আয় ব্যয় আয় ব্যয় বিবরণী। তার মানে এখানে আয় এবং ব্যয় আসবে, আয় ব্যয় ছাড়া কোনো কিছু আসবে না। ঠিক আছে? জি স্যার। তাহলে আশা করি ইনকাম স্টেটমেন্ট আমরা পাবো। 6-7 কি গত ক্লাসে ছিল বাসায় কাজ?
না স্যার, 6 ছিল, 7 ছিল না। ওকে, এই 7 থেকে হচ্ছে আমরা একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা লেনদেনের জাবেদাগুলি করে দিব। হ্যাঁ, এগুলা প্রত্যেকটা অঙ্ক আপনারা করবেন। যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। আমি যে কয়টা পারি প্রত্যেকটা জাবেদা করে দিব। আর যদি কিছু বাকি থাকে তাহলে ওইটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। হ্যাঁ, তাহলে প্রথমে 7 নম্বরে 1 তারিখের জাবেদা একটু বলেন তো দেখি। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট ক্যাপিটাল গেট। 2 তারিখে লেখা আছে পেড ক্যাশ ফর জানুয়ারি অফিস রেন্ট। অফিস রেন্টের ভাড়া দিছে। রিফান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। ওকে, জানুয়ারি 3 তারিখ হচ্ছে পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ। অফিস ইকুইপমেন্ট নগদে ক্রয় করা হয়েছে। ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, 10 তারিখে বলছে আর্ন ফর সার্ভিস রেন্টে 30,000 টাকা, মানে 30,000 টাকার সেবা দিছে। এর মধ্যে 20,000 টাকা নগদ রিসিভ করছে এবং বাদ বাকি 10,000 টাকা অন অ্যাকাউন্ট মানে বাকিতে দিছে। তাহলে 20,000 হয়েছে নগদে আর 10,000 দিছে কি বাকিতে। তাহলে তারপরে কি লিখবো? ক্যাশ ডেবিট 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 30,000 টাকা। গুড। এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় কোন টাকা কার কার ঘরে আসবে বলো তো দেখি, এবং কি হবে যোগ বিয়োগটা কি হবে? ক্যাশের ঘরে হবে 20,000 টাকা যোগ হবে, গুড অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে 10,000 টাকা যোগ হবে, আর আয় বাড়ছে তাই এটা ক্যাপিটালের ঘরে 30,000 টাকা যোগ হবে। গুড, ভালো পারছেন। 18 তারিখ বলছে উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। বলেন। উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ গেট। 25 তারিখে পেড এমপ্লয়ি স্যালারিজ। স্যালারিজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, এবার 31 তারিখ তিনটা, প্রথম 31 তারিখ লাগছে রিসিভ ইন ক্যাশ ফ্রম দ্য কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল অন জানুয়ারি 10। জানুয়ারি 10 তারিখে যে বিল ছিল সেখানে কাস্টমার কাছ থেকে রিসিভ করছে। বলতো জানুয়ারি 10 তারিখে কত টাকা বিল ছিল? 10,000 টাকা। 10,000 টাকা। এই 10,000 টাকা এখন দেনাদার কাছে কি হচ্ছে রিসিভ করা হয়েছে। তাহলে দেনাদার কাছে রিসিভ করা যাবে দেখি। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বুঝতে পারছি সবাই? টাকা কত জি হবে স্যার। বলো তো দেখি। 10,000 টাকা হবে। এবার 10,000 টাকা। বলছে রিসিভ ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার, নতুন একটা কাস্টমারকে সেবা দিছি, সেবা দিয়ে রিসিভ করেছে 10,000। তাহলে এটা যাবে কি হবে? ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর সেটা বলছে পেড ইউটিলিটি বিল 3,000 টাকা ইউটিলিটি এক্সপেন্স। ইউটিলিটি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা বলেন তো অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি কি করব? ক্যাপিটালের ঘর থেকে বাদ দিব ইউটিলিটিস এক্সপেন্স, আর ক্যাশের ঘর থেকে বাদ দেব। ওকে, এখন কি অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুফ পড়া পারবেন? জি স্যার পারবো। 8 তারিখে প্রথম জাবেদা লেখা আছে ওপেন এ চেম্বার উইথ এ ক্যাশ 60,000 এন্ড কম্পিউটার 45, অর্থাৎ ক্যাশ এবং কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করছে। তাই ক্যাশ এবং কম্পিউটার দুইটাই সম্পদ। যাবে দেখি। ক্যাশ ডেবিট বলেন। ক্যাশ ডেবিট ইকুইপমেন্ট ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল গেট। ওকে, কম্পিউটার পরিবর্তে লিখতে হবে ইকুইপমেন্ট। তাহলে ক্যাশ 60,000, ইকুইপমেন্ট 45, দুইটা মিলা হচ্ছে ক্যাপিটাল 1,05,000। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে জি স্যার। বলছে পেড 3 মান্থ চেম্বার রেন্ট 6,000 ইন অ্যাডভান্স, অর্থাৎ 3 মাসে চেম্বার রেন্ট অগ্রিম দেওয়া হয়েছে। তাহলে অগ্রিম ইংলিশ কি? প্রিপেইড নাকি? তাহলে যাবে কি লিখবো বলেন তো দেখি। প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। 6,000 টাকা। প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 6,000 টাকা। কিন্তু 15 তারিখে বলছে প্রোভাইডেড লিগাল সার্ভিস ইন ক্যাশ, অর্থাৎ লোকাল স্থানীয় সেবা দেওয়া হয়েছে। স্থানীয় সেবা দিছে নগদে 12,000 টাকা। তাহলে সেবা নগদে দিছি 12,000, যাবে দেখি লিখবো। সার্ভিস রেভিনিউ ডেবিট ক্যাশ। সার্ভিস রেভিনিউ তো আয় কি বৃদ্ধি পেলে ডেবিট হয় ম্যাডাম? না স্যার, ক্রেডিট হয়। তাহলে যাবে বলেন। ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে। 17 তারিখ হচ্ছে কালেক্টেড 40,000 ফ্রম এ ব্যাংক উইথ এ নোটস, অর্থাৎ নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ করা হয়েছে।
ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট পারচেজ অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট, বাকিতে অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে। ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট বলছে পারফর্ম লিগাল সার্ভিস ফর এ ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট, মানে একজন ক্লায়েন্টকে সেবা দিয়েছে, বাকিতে সেবা দেওয়া হয়েছে। বাকিতে সেবার জাবেদা কি লিখবো? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 30 তারিখে জাবেদা খুব ইম্পর্টেন্ট। বলছে কনসিডার 1/3 অফ দ্য প্রিপেড রেন্ট অ্যাজ রেন্ট ফর দ্য মান্থ। বলছে ওই যে প্রিপেড রেন্ট আমাদের 6,000 টাকা ছিল, 6,000 টাকার 3 ভাগে 1 ভাগ, তাহলে 6,000 টাকার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করা হয় 2,000 টাকা। এই 2,000 টাকা এখন কি রেন্ট এক্সপেন্স হয়ে গেছে। তাহলে রেন্ট এক্সপেন্স হচ্ছে একটা ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে কি ডেবিট না ক্রেডিট? ডেবিট ডেবিট রেন্ট এক্সপেন্স হচ্ছে ডেবিট। আর অপরপক্ষে 6,000 টাকা প্রিপেড রেন্ট ছিল, এটা কি কমে গেছে না? জি স্যার তাহলে কমলে আমাদের প্রিপেড রেন্ট মানে সম্পদ কমলে কি ক্রেডিট ক্রেডিট ক্রেডিট। বুঝতে পারছি? জি স্যার দেখেন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন 8 নাম্বার নিয়ে। 8 নাম্বার কি পারবো এখন? ওকে, 9 নাম্বারটা হইছে না হয় নাই? হয় নাই ওকে, লেখা আছে কি the owner sold his personal investment 1.5 লাখ টাকা bought in as a capital 1 লাখ। প্রশ্ন বলছে বিনিয়োগ বিক্রি করছে 1.5 লাখ টাকা, কিন্তু সেখান থেকে ক্যাপিটাল আনছে 1 লাখ, বাদ বাকি 50,000 টাকা কি করছে সেটা দেখার দরকার নাই। ব্যবসা প্রতিষ্ঠানে আসছে কত, 1.5 লাখ না 1 লাখ? বলো তো দেখি। 1 লক্ষ টাকা তাহলে এই যাবে দেখি। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 1 লাখ টাকা ওকে, এই রেজাল্টের পরে তুমিও জাবেদা বলবা। হ্যাঁ, এবার 3 তারিখে বলছে পেড হাউস রেন্ট 4,000 টাকা, যাবে দেখি। রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট। ওকে, সবাই রেসপন্স করবা, কোনো সমস্যা নাই, চুপ করে কেউ থাকবা না। হ্যাঁ, একজন না পারলে আরেকজন বলবা, কোনো সমস্যা নাই। 4 নাম্বার বলছে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, পণ্য দ্রব্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি নগদে ক্রয় করা হয়েছে। আমরা জানি ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, এই তিনটার জন্য কি লিখি বলো তো দেখি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি তাহলে যাবে কি লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ। যেটা 8 তারিখে বলছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম রহিম 1 লক্ষ টাকা অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি, বাকিতে। তাহলে বাকিতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করা হয়েছে, যাবে দেখি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ওকে, একদম বলো তো দেখি এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস ফুল ক্রেডিট অ্যাকাউন্টিং ইকুয়েশনে কার কার ঘরে দিব এবং কি করব? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে যোগ হবে আর অ্যাকাউন্টস পেয়েবল এর ঘরেও যোগ হবে। 10 তারিখে বলছে বড়ুর 70,000 ফর্মে ঢাকা ব্যাংক এন্ড সাইন এ নোটস পেয়েবল। নোটস পেয়েবল মাধ্যমে ঢাকা ব্যাংকের কাছে ঋণ করছে 70,000 টাকা, যাবে দেখি। ক্যাশ ডেবিট ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট ওকে, থ্যাংক ইউ। 16 তারিখে বিক্রয় ক্ষেত্রে আমরা পারপিচুয়াল ইনভেন্টরি কয়টা যাবে দেই? দুইটা প্রথমে বিক্রয় মূল্য, এরপরে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 85,000 টাকা নগদে, বলা যাবে দেখি। আর ওই যে কষ্টের জন্য 65,000 টাকা যাবে, তো ফিক্সড কি? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ওকে, এই যে জাবেদাটা বললা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা কিন্তু নগদে হইলো যা, বাকিতে হলে কিন্তু তাই, ঠিক আছে না? জি স্যার ওকে, 21 তারিখ বলছে সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান 1,20,000 টাকা, এখন কিন্তু বাকিতে বিক্রি করা হয়েছে, যাবে দেখি। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট আর ওই যে 85,000 টাকার জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ওকে, 23 তারিখ বলছে পেমেন্ট রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছে রিসিভ করছে 60,000 টাকা, কোনো ডিসকাউন্ট নাই। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আর পেড স্যালারিজ, স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে এই জাবেদাগুলো এখন কি পারা যাবে? জি স্যার পারা যাবে। এই জাবেদা করে অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনাদের করতে হবে, ঠিক আছে? জি স্যার এই যে ছোট ছোট গুলি আমি আর পড়ালাম না। হ্যাঁ, যেমন 9 নাম্বার এটা হলো ছোট ছোট, এগুলো আমি পড়াইলাম না, ঠিক আছে? 9 নাম্বার অঙ্ক আপনি পারবেন না? জি স্যার পারবো।
এই 10 নম্বর অঙ্কটা হচ্ছে আমরা যে 5 নম্বর অঙ্কটা করে আসলাম, ওই 10 নম্বর অঙ্ক আর 5 নম্বর অঙ্ক হুবহু একই। 1 তারিখে জাবেদা একটু বলতে পারবেন? এই যে উপরে যে টাকা আছে, ক্যাশ 10,000, অ্যাকাউন্ট হিসেবে 1,000, সাপ্লাইস 800, অফিস ইকুইপমেন্ট 8,000, অ্যাকাউন্টস 4,000, ক্যাপিটাল 15,800। Sir, cash debit, accounts receivable debit, supplies debit, equipment debit, accounts payable credit, capital credit. Good, ভালো রেসপন্স। আর accounts payable ক্যাপিটালের টাকা হচ্ছে সম্পদ সব যোগ করে অ্যাকাউন্ট পেবলটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা। ওকে, ক্যাপিটালের টাকাটা এখানে দিয়ে আসছে ম্যাডাম, হ্যাঁ? তাহলে আর কাজ করার দরকার নাই, হ্যাঁ? যা দিয়ে আছে তাই আমরা দিব, এবং দুই পাশে যোগফল কি হবে? সমান হবে। তারা যোগ বিয়োগ করেই দিছে আমাদের, হ্যাঁ? জি স্যার। 1 তারিখ থেকে 8 তারিখে একবার সিরিয়ালি জাবেদা বলা দরকার নেই, আমি যে যে তারিখ বলবো শুধুমাত্র ওই তারিখগুলি বলবেন, কারণ ম্যাক্সিমামটা আপনারা পারবেন। শুধুমাত্র যেগুলা করি নেবে সেগুলো বলবো। 4 তারিখে জাবেদাটা বলেন তো দেখি। ইকুইপমেন্ট ক্রয় করছি 3,100 এর মধ্যে 400 টাকা নগদ আর বাদ বাকি টাকা অন অ্যাকাউন্ট মানে বাকিতে। ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ওকে, টাকাটা একটু বলতে পারবা? টাকাটা হচ্ছে ইকুইপমেন্ট হবে 3,100, ক্যাশ 400, আর অ্যাকাউন্টস পেবল হবে 2,900। 2,700 না? 2,700, ওকে ঠিক আছে। 5 তারিখে হ্যাঁ, জাবেদা 2,700। আর্ন ফি 10,000 অফ হুইচ 7,000 ইন পেইড ইন ক্যাশ এন্ড দ্য ব্যালেন্স ইজ ডিউ ইন জুলাই। 10,000 মধ্যে 7,500 টাকা রিসিভ করছি আর বাদ বাকি টাকাগুলো বাকিতে সেবা দিয়েছে। জাবেদা কি? ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশের টাকা 7,000, অ্যাকাউন্টস রিসিভেবল 3,000, আর সার্ভিস রেভিনিউ 10,000। গুড, আর এইগুলা পারবো। আর সর্বশেষ 8 তারিখে জাবেদাটা বলো। ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর দ্য মান্থ অন অ্যাকাউন্ট, মানে বাকিতে ইউটিলিটি এক্সপেন্সটা বাকিতে দিছে। এটা জাবেদা দুই ভাবে লিখতে হয়, আপনারা যে কোনো একটা বলেন তো দেখি। ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। ওকে, এইটাও পারফেক্ট। আরেকটা জাবেদা আছে, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে। আমি যদি ইউটিলিটি এক্সপেন্স ইউটিলিটি পেয়েবল দেই, তাহলে ইউটিলিটি পেয়েবলের জন্য কি একটা ঘর করতে হবে তাই পাশে, ওকে? জি স্যার। আর জাবেদা যদি ইউটিলিটি এক্সপেন্স এর অ্যাকাউন্টস পেয়েবল দেই, অ্যাকাউন্টস পেয়েবল তো শুরুতে আমাদের ছিলই, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল অতিরিক্ত কোনো ঘর দেওয়া দরকার নাই। উভয় ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলা যাবে না, ঠিক আছে? অতএব জাবেদা আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওইটাই করতে পারবেন। কথা কি বুঝতে পারছি সবাই না? জি স্যার। জি স্যার। ওকে, এই 12 তারিখে এখানে আমি 2-3টা জাবেদা বলবো, জাবেদা বলবেন আপনারা। 18 তারিখে জাবেদা বলবেন, 10 তারিখে জাবেদা বলবেন, 31 তারিখ, দ্বিতীয় 31 তারিখ, এই 4টা জাবেদা আমাকে বলে দেন। প্রথম বলেন 10 তারিখে জাবেদা ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অন অ্যাকাউন্ট, একটু আগে ইউটিলিটিস এর মতোই সেম জাবেদা। বিজ্ঞাপন খরচ দিয়ে আছে বাকিতে। জাবেদা কি? ইউটিলিটির মতো সেম, শুধু ইউটিলিটির পরিবর্তে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স লেখা আছে। অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল ক্রেডিট। ওকে, আরেকটা ভাবে দেওয়া যায় অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, উভয়টাই রাইট। উভয় ক্ষেত্রে রেজাল্ট একই হবে, ঠিক আছে? জি স্যার। এবার 18 তারিখে জাবেদা বলেন দেখি। সার্ভিস রেভিনিউ ডেবিট 1,40,000 টাকা, ক্যাশ ক্রেডিট 1,20,000 টাকা। আর বাদ বাকি টাকা হলো আচ্ছা। অন অ্যাকাউন্ট বাকিতে হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল 20,000। তাহলে জাবেদাটা পুরোটা বলো তো দেখি। জাবেদা বলো, একটা পুরো জাবেদাটা বলো। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ। না না, ঠিকই তো আছে, সার্ভিস রেভিনিউ তো। টাকা বলো। ক্যাশ ডেবিট 1,20,000, সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। রিসিভেবল কত? ডেবিট 20,000 টাকা, 20,000, আর সার্ভিস রেভিনিউ কত? আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1,40,000। 1,00,000। তাহলে 18 তারিখে দেনাদার কত টাকা পাইলাম? 20,000 টাকা, নাকি? জি স্যার। এখন ওই যে জি একটি স্যার। তারিখ বলছে রিসিভ ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ এ প্রিভিয়াসলি বিল অন জানুয়ারি 18 তারিখে যে বিল ছিল এই বিলটা এখন রিসিভ করা হয়েছে। তাহলে জানুয়ারি 18 তারিখে বিল মানে দেনাদার ছিল কত টাকা? 20,000 টাকা। তাহলে এখন জাবেদা বলেন। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 20,000। গুড। আর দ্বিতীয় 31 তারিখে জাবেদা ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে,
এখন আরেকটা জাবেদা একটু বলবেন, আর দুইটা জাবেদা বলবেন। হ্যাঁ, 15 তারিখের জাবেদাটা কি একটু বলেন তো দেখি। অফিস সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, অফিস সাপ্লাইজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কত টাকা? 10,500। এখন আমাকে একটু বলেন, এই যে সর্বশেষ 31 তারিখে যেটা আছে বলছে অফিস সাপ্লাইজ অন হ্যান্ড, বছর শেষে অফিস সাপ্লাই আছে 6,000 টাকা। আগে ছিল 10,500, কিন্তু বছর শেষে আছে 6,000 টাকা। তাহলে 4,500 টাকা কি হয়েছে? খরচ হয়েছে। তাহলে দাবিতে বলেন। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 4,500 আর সাপ্লাইজ ক্রেডিট গুড। 4,500। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, জাবেদা যে বুঝবো না তার জন্য আমি বলতেছি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর অফিস সাপ্লাই বা শুধু সাপ্লাই দিলেও কোনো সমস্যা নাই। যে জাবেদা বুঝো না তাদের জন্য বলতেছি, আমাদের বছরের শুরুতে সাপ্লাই ছিল 10,500 টাকা, আর বছর শেষে বলছে 6,000। তাহলে মাঝখানে টুকুলো খরচ হয়ে গেছে। তাহলে খরচ মানে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে আমরা কি জানি বলো তো দেখি? ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট। কত টাকা ব্যয় হয়েছে? 4,500 টাকা। অপরপক্ষে সম্পত্তি কমছে, আমরা জানি সম্পত্তি কমলে কি? ক্রেডিট। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে 12 নম্বর কি এখন পারবো আমরা? জি স্যার। জি স্যার। ওকে, এবার 13 নম্বর অঙ্কের এখানে 2-3টা জাবেদা আমাকে বলবেন। প্রথম হচ্ছে 2 তারিখ, এরপরে 26 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ। এই 4টা জাবেদা আমাকে বলতে হবে। হ্যাঁ, প্রথম তারিখে বলছে পারচেজ এ ব্যান ফর 10,000 টাকা, পেড 2,000 ইন ক্যাশ অ্যান্ড দ্য সাইন এ নোটস পেয়েবল ফর দ্য রিমেনিং ব্যালেন্স। 10,000 মধ্যে 2,000 টাকা নগদ দিচ্ছে এবং বাদ বাকি যে 8,000 থাকে এই 8,000 টাকা নোটস পেয়েবল মাধ্যমে ক্রয় করা হয়েছে। তা জাবেদাটা কি হবে? স্যার ব্যান ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট নোটস পেবল ক্রেডিট। ইকুইপমেন্টের টাকা 10,000, ক্যাশের টাকা 2,000 আর নোটস পেবল হচ্ছে 8,000। 8,000। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। এবার 26 তারিখে জাবেদাটা কি? সার্ভিস রেভিনিউ আর্ন 30,000 টাকা, ক্যাশ 10,000 টাকা ইন ক্যাশ অ্যান্ড দ্য কাস্টমার ওয়্যার বিল ফর দ্য ব্যালেন্স। অর্থাৎ 30,000 মধ্যে 10,000 টাকা নগদে রিসিভ করেছে এবং বাদ বাকি 20,000 টাকা দিয়েছে বাকিতে। তাহলে জাবেদাটা কি হবে? স্যার ক্যাশ ডেবিট হবে 10,000 টাকা, বিল রিসিভেবল ডেবিট হবে 20,000 টাকা আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে 30,000 টাকা। ওকে, জাবেদারটা একটু ভুল হয়েছে, আরেকজন বলতে পারবা শুদ্ধ করে? তুমি আরেকবার ট্রাই করতে পারো, তোমারটা ভুল হয়েছে। হ্যাঁ, একটা আইটেম ভুল হয়েছে। নগদে 10,000, বাকিতে হচ্ছে 20,000 এবং সার্ভিস 30,000। জাবেদা বলো তো দেখি। স্যার ক্যাশ হ্যালো, স্যার আরেকবার বলুন তো, খেয়াল করিনি। ওকে, এখানে আমি বলতেছি 30,000 টাকা মোট সেবা দিছি, এর মধ্যে 10,000 টাকা নগদ রিসিভ করা হয়েছে এবং বাদ বাকি যে 20,000 টাকা বিল করছে, বিল করা মানে বাকিতে, তো বাকিতে দিছি 20,000 টাকা। তাহলে যাবে দেখি। ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, তুমি আগে বিল রিসিভেবল কথা বলছিল, বিল রিসিভেবল আমি কোনো হিসাব করলাম না। স্যার বিল দেখছি তাই। আচ্ছা আচ্ছা। ওকে, এবার 28 তারিখে জাবেদা বলা আছে, এটা ভালো করে সবাই একটু খেয়াল করবা। প্রশ্ন বলছে রিসিভ টাকা 1,500 টাকা অ্যাজ এ ফুল সেটেলমেন্ট। ফুল সেটেলমেন্ট মানে পূর্ণ নিষ্পত্তি। মনে রাখবেন যখনই ফুল সেটেলমেন্ট লেখা থাকবে তখন সেখানে অবশ্যই ডিসকাউন্ট আসবে। অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে পার্সেন্ট ডিসকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে সেল ডিসকাউন্ট আসবে। ফর সার্ভিস প্রোভাইডেড অন মে 4, মে 4 তারিখে 2,400 টাকা ছিল। এই 2,400 টাকার মধ্যে আমাদের 17 তারিখে 750 টাকা রিসিভ করা হয়েছে। তাহলে 2,400 থেকে 750 টাকা কত থাকে বলো দেখি? 1,600 না? 1,650 না?
1700, হ্যাঁ 1650 টাকা। এখন এই 1650 টাকার মধ্যে 1500 টাকা ফুল দিয়ে বাদ বাকি টাকাগুলি কি করছে, পুনঃনিষ্পত্তি মানে মাপ চাইছে। তাহলে 1600-র মধ্যে 1500 টাকা দিছে, বাদ বাকি 150 টাকা দেওয়া হয় না, এই 150 টাকা হলো ডিসকাউন্ট টাকা। তাহলে দেনাদারের কাছে রিসিভ করা যাবে কি ডিসকাউন্ট সহ? স্যার ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। টাকাটা ক্যাশের বলো টাকা ক্যাশ হচ্ছে 1500, ডিসকাউন্ট 150 আর 1650 হচ্ছে দেনাদার অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে ঠিক আছে। 30 তারিখে যাবে বলছে ডিপ্রিসিয়েশন চার্জ 1000। ডিপ্রিসিয়েশনের যাবে কি তোমাদের পড়াইছি? না স্যার। ওকে ইন্টারনে আমরা এই ডিপ্রিসিয়েশন যাবে কি দিছিলাম, অবশ্যই ডেবিট পুঞ্জীভূত অবশ্যই হিসাবে, ঠিক না? জি স্যার। ওকে এখানেও আমরা ওই জাবেদা দিব, জাবেদা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একটু লিখে রাখবে এটা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আর পুঞ্জীভূত ইংলিশ হলো অ্যাকুমুলেটেড। অ্যাকুমুলেটেড বানান হলো ACCUMULATIV, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তাহলে জাবেদা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি ক্রেডিট। এখন ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাবটা কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হলো ব্যয়, ব্যয় মানে ক্যাপিটালের সাথে কি করব আমরা বলো দেখি? বিয়োগ করব। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবশ্যই একটা দায়, দায় পাশে এই নামে একটা ঘর করতে হবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে ডিপ্রিসিয়েশনের জাবেদাটা আমরা কি লিখবো? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর হচ্ছে অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি ক্রেডিট। অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে ক্রেডিট। অবশ্যই ডেবিট পুঞ্জীভূত অবশ্যই হিসাব কি ক্রেডিট, অথবা জাবেদা লিখতে অবশ্যই ডেবিট অবশ্যই সঞ্চিত হিসাব কি ক্রেডিট, যে কোনো একটা কথা বললেই হয়। হ্যাঁ এখন আমাদের জানুয়ারি 30 তারিখে একটা জাবেদা আছে, এটা খেয়াল করো, 5000 টাকা ফর অফিস রেন্ট ফর কি 2 মান্থ, তাহলে 2 মাসের ভাড়া দিছে। তাহলে অঙ্ক হলো জানুয়ারি মাস, তাহলে 2 মাসের দিছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসের জন্য দিছে। তাহলে মনে রাখবেন সবসময় এই যে আমাদের যে 2 মাসের ভাড়া দিছে, 3 মাসের ভাড়া, 4 মাসের ভাড়া যখনই দিক, নিচে যদি এর খরচ সম্পর্কে কোনো কথা বলা না থাকে, তাহলে এখানে 1 মাসের খরচ ধরতে হবে এবং বাদ বাকি যত মাস থাকে অত মাসকে আমাদের অগ্রিম নামে দিতে হবে। আমি আবার বলতেছি, একটু আগে একটা অঙ্ক করছিলাম, ওই যে কনসিডার 3 মান্থ, কত নম্বর অঙ্ক জানি ওটা? আমরা আজকে শুরু করলাম কত 5, এই যে 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের কয় মাসের ভাড়া দিছিল বলো দেখি? 3 মাসের না? জি স্যার। এই 3 মাসের মধ্যে বলছে 3 ভাগের 1 ভাগ কি হয়েছে, খরচ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে প্রথমে অগ্রিম থাকবে, এরপরে এই অগ্রিমের একটা খরচ সম্পর্কে যদি নিচে বলা থাকে, তাহলে আমরা যা জাবেদা দিছি তাই, অর্থাৎ ওই 13 তারিখে জাবেদা দিছি প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, আর এটার জন্য জাবেদা দিছি রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেড রেন্ট ক্রেডিট, ঠিক আছে? কিন্তু যদি খরচ সম্পর্কে কোনো কথা বলা না থাকে, তাহলে এই জাবেদাকে আমরা এখানে মডিফাই করব। এখানে 3 মাসের মধ্যে 1 মাসের অঙ্ক, তাহলে 1 মাস হচ্ছে খরচ, আর বাদ বাকি 2 মাস কি সম্পদ। সম্পদ। তাহলে এইটা যদি এই খরচ মনে করে এই অঙ্কে খরচ তাই, তখন সেক্ষেত্রে জাবেদা কি দিতাম? সেক্ষেত্রে জাবেদা দিতাম রেন্ট এক্সপেন্স ডেবিট। কয় মাসের খরচ হয়েছে বলো দেখি? 2 মাসের করে 1 মাসের করে 3 মাসের জন্য হচ্ছে, তাহলে 1 মাস অঙ্ক, তাহলে 1 মাস খরচ 1 মাসে মানে 2000, আর অগ্রিম কয় মাস? 2 মাস। তাহলে এটার জন্য প্রিপেড রেন্ট ডেবিট কয় মাসের টাকা? 2 মাসের টাকা, তাহলে 2 মাসে হবে 4000 টাকা, আর সব মিলে হবে ক্যাশ ক্রেডিট 6000। বুঝতে পারছি? তাহলে কয় মাসে থাকবে? এর মধ্যে 1 মাস খরচ, বাদ বাকি মাসগুলি হচ্ছে প্রিপেড, আর সব মিলে হবে ক্যাশ। এই জাবেদাটা আমরা কখন দিব? যখন এই অগ্রিম সম্পর্কে নিচে কোনো খরচ সম্পর্কে কোনো কথা বলা থাকবে না তখন। আর যদি প্রথমে অগ্রিম পরে যদি খরচ থাকে, তাহলে আমরা যা জাবেদা জানি তাই।
8 নম্বর অঙ্কে তো আমরা যা জানি তাই দিছি, কিন্তু এই যে এখন যে অঙ্কটা করতেছি, কত নাম্বার যেন করতেছি এখন? এটা না, এই যে 13 নাম্বার, তাই না? এই 13 জি নম্বর স্যার। প্রশ্নে দেখো 5,000 টাকা দিচ্ছে 2 মাসে, তাহলে এক এক মাসে হচ্ছে 2,500 টাকা। এখন এই রেন্ট সম্পর্কে এই নিচে আমাদের 30 তারিখ বা 31 তারিখে রেন্ট সম্পর্কে আমার কোনো কথা বলা নাই। যদি বলা না থাকে তাহলে এই জাবেদাকে আমরা দুইটা পার্টে ভাগ করে দিব। 2 মাসের মধ্যে 1 মাস কি খরচ, আর 1 মাস অগ্রিম, সম্পদ। না, 1 মাস খরচ, 1 মাস 1 মাস খরচ, 1 মাস কি সম্পদ। তাহলে সম্পদের জন্য লিখছি প্রিপেড রেন্ট ডেবিট 2500, খরচের জন্য লিখছি রেন্ট এক্সপেন্স 2500, দুইটা মিলে হচ্ছে ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। বুঝছি? জি স্যার, বুঝছি। আর এখানে নিচে যদি এটা বলার পর নিচে যদি বলা থাকে 1 মান্থ রেন্ট এক্সপেন্স, 1 মাসের ভাড়া খরচ হয়ে গেছে, তখন এটার জন্য যাবে প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, আর এটার জন্য যাবে রেন্ট এক্সপেন্স প্রিপেড রেন্ট ক্রেডিট। বুঝছি? জি স্যার। ওকে, এটা কিন্তু একটু মাথার মধ্যে রাখবেন, হ্যাঁ, মাথার মধ্যে রেখে অঙ্ক করতে হবে। তাহলে আমি 13টা অঙ্ক করে দিলাম, আর বাদ বাকিগুলি তো একই নিয়মের, তো তাহলে এইগুলো আর আমি করাইলাম না, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে অঙ্কগুলি আপনারা আপনাদের নিজ দায়িত্বে করে ফেলবেন। যদি কোনো সমস্যা দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আমি আছি, আমার সাথে কথা বলবেন, হ্যাঁ। এখানে একটা অঙ্ক আছে, আমার টোটাল কয়টা অঙ্ক দিয়ে আছে, আমি আপনাদের মাঝখানে কিছু বন্ধ দিব, কারণ অঙ্কগুলি করার সময় দিব। টোটাল অঙ্ক আছে হচ্ছে 30টা, কারণ সেম যেহেতু অঙ্ক, তার মানে এই একই অঙ্ক করে আমি সময় নষ্ট করবো না। এরপর আমি চলে যাবো হচ্ছে পার্ট বি এ। তবে এই অঙ্ক করার জন্য আমি তোমাদের সময় দেবো। এই 30টা অঙ্ক তোমরা একটু ভালো করে সবাই করবা। এর মধ্যে একটা অঙ্ক আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে 29 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে রেয়ামিল করতে হচ্ছে, প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স কি আপনাদের করাইছি না করাই নাই, বলো তো দেখি? ট্রায়াল ব্যালেন্স করানো হয়েছে। আর ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে আমরা পড়ছিলাম সম্পদ এবং ব্যয় হয় ডেবিট, আয় এবং দায় হয় কি, বলো তো দেখি? ক্রেডিট। ক্রেডিট। এবং যে আইটেমগুলি মালিকানা সত্ত্বকে বাড়াবে তা হচ্ছে ক্রেডিট, কমাইলে কি? ডেবিট। এটা তো মনে আছে নাকি? হ্যাঁ, যদি মনে থাকে তাহলে বলেন তো জি দেখি স্যার। ক্যাশ কি? ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল কি? ডেবিট। পারচেজ? ডেবিট। সেলস? ক্রেডিট। পারচেজ ডিসকাউন্ট? ক্রেডিট। পারচেজ যদি ডেবিট হয়, পারচেজ ডিসকাউন্ট অবশ্যই ক্রেডিট। সেল যদি ক্রেডিট হয় তাহলে সেল ডিসকাউন্ট কি? ডেবিট। ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল? ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ওই যে একটু আগে পড়লাম, পুঞ্জীভূত অবশ্যই হচ্ছে দায়। দায় কি? ডেবিট না ক্রেডিট? ডেবিট। হ্যাঁ, আচ্ছা, দায় পুঞ্জীভূত ক্রেডিট, ক্রেডিট। দায় ক্রেডিট। প্রভিশন ফর ব্যাড ডেট, এটা হলো অনাদায়ী পাওনার সঞ্চিতি, দ্যাট ইজ দায়। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এবং প্রভিশন ফর ব্যাড ডেট দুইটাই দায়। আর দুইটাই দায় মানে কি? দুইটাই কি? ক্রেডিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স? ডেবিট। সেলিং এক্সপেন্স? ডেবিট। ইউটিলিটি এক্সপেন্স? ডেবিট। রিজার্ভ, রিজার্ভ কথা মানে হচ্ছে সঞ্চিতি, এই সঞ্চিতি এটা হচ্ছে দায়। কি বলো দেখি? ক্রেডিট। সঞ্চিত দায়। সঞ্চিতি একটা দায়, তার মানে ক্রেডিট। ওয়েজেস এক্সপেন্স? ডেবিট। ডেবিট। ব্যাংক? ডেবিট। ইনভেন্টরি 1/1/2021, তার মানে ওপেনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুত পণ্য রেয়াবিলে আসে না আসে না, বলো তো দেখি? আসে। প্রারম্ভিক মজুত পণ্য রেয়াবিলে আসে, কিন্তু সমাপনী মজুত পণ্য রেয়াবিলে আসে না। কখন প্রারম্ভিক মজুত পণ্য আসে না, বলো তো দেখি? প্রশ্নের মধ্যে যখন কস্ট অফ গুডস সোল্ড, যখন কস্ট অফ গুডস সোল্ড থাকবে তখন সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ। এরপরে ড্রয়িং, মালিকানা সত্ত্বে কমায় না বাড়ায়, বলো দেখি? কমায়। তাহলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। এখানে ভুলে আমাদের আরেকটা ড্রয়িং দিয়ে আছে 13,000 টাকা, তাহলে একটা 8,000 একটা 13,000, দুইটাই ডেবিট, ঠিক আছে? যদিও ভুলে, তার মানে সামনে তাই থাকুক, আমরা যেহেতু পয়সা দিয়ে আসছে আমরা দুইটাই কি করবো বলেন? ডেবিট দিব না ক্রেডিট দিব? ড্রয়িং কি হবে? ড্রয়িং ডেবিট হবে। ডেবিট হবে, দুইটাই ডেবিট। এবার বলেন পারচেজ রিটার্ন? ডেবিট।
পারচেজ যদি ডেবিট হয়, পারচেজ ডেবিট কই থেকে হবে? পারচেজ ডেবিট, পারচেজ রিটার্ন এবং ডিসকাউন্ট দুইটাই ক্রেডিট। আবার সেলস ক্রেডিট, সেল ডিসকাউন্ট এবং সেলস রিটার্ন দুইটাই কি? ডেবিট। ডেবিট। তার মানে যে যা তার ডিসকাউন্ট এবং রিটার্ন করে ঠিক তার কি উল্টা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে পারচেজ ডেবিট হ্যাঁ, না আচ্ছা ক্রেডিট বলো তো দেখি। স্যার বুঝি নাই। পারচেজ কি ডেবিট না ক্রেডিট? পারচেজ ডেবিট। তাহলে পারচেজ রিটার্ন এবং ডিসকাউন্ট হবে ক্রেডিট। আবার আচ্ছা, সেলস ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাহলে সেলস রিটার্ন এন্ড ডিসকাউন্ট হবে ডেবিট। মনে থাকবে? ডেবিট। আচ্ছা আচ্ছা, জি স্যার। ওই পরিবহনটা ডেবিট হবে দিনটা, ওটা ভুলাই গেছি। হ্যাঁ, পরিবহন বিক্রয় পরিমাণ কয় পরিমাণ, দুই পরিমাণই ব্যয়, হ্যাঁ, এই জন্য ডেবিট হয়। ওকে, আচ্ছা, তাহলে পারচেজ রিটার্ন সেলস দুইটা কি আমরা বুঝছি? জি স্যার বুঝছি। ওকে, এবার বলেন ব্যাংক ওভারড্রাফট কি? ব্যাংক ওভার ক্রেডিট। ব্যাংক ওভারড্রাফট কি? ক্রেডিট। ক্রেডিট। বিল্ডিং? ডেবিট। ফ্রেড ইন? স্যার এটার বাংলা ভুলে গেছি। ফ্রেড ইন মানে ক্রয় পরিবহন, ফ্রেড আউট মানে বিক্রয় পরিবহন, ঠিক আছে? ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স? ডেবিট। ডেবিট। ইন্টারেস্ট এক্সপেন্স? ডেবিট। ক্যাপিটাল? ক্রেডিট। ওকে, ড্রয়িংটা বললাম। আনআর্নড রেভিনিউ কি বলেন তো দেখি একটু। দায়। ক্রেডিট। ক্রেডিট। তাহলে এখন কি পারা যাবে? জি স্যার পারা যাবে। ওকে, তাহলে আপনাদের একটা কাজ থাকবে, এই 30টা অঙ্ক 30 পর্যন্ত আপনারা সবাই করবেন। যার যেটা সমস্যা থাকবে সমস্যাটা আমরা আগামী ক্লাসে দেখিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। তাহলে এই 30টা অঙ্ক থাকবে এবং আপনারা একদিনে অঙ্কগুলি করতে পারবেন না, আপনাদের সময় দিব। এর জন্য আমাদের নেক্সট ক্লাসটা অফ থাকবে আপনাদের বাসায় কাজ করার জন্য, ঠিক আছে? আমরা তাহলে মঙ্গলবারে ক্লাসটা অফ রাখবো, আমরা বৃহস্পতিবারে ক্লাসে ঢুকবো। ওকে, আর অঙ্ক করার ক্ষেত্রে আমি আবার বলতেছি, অঙ্ক করার জি ক্ষেত্রে স্যার। যদি কারো কোনো জাবেদার সমস্যা হয় কিংবা লেনদেনের পোস্টিং এর সমস্যা হয়, জাস্ট ছবিটা তুলে গ্রুপে দিবা, গ্রুপে দিয়ে ভয়েস দিবা যে স্যার আমি এই জাবেদা কিংবা এই পোস্টিংটা পাই না, আমি তোমাকে ভয়েসে অ্যান্সার দিয়ে দিব। বুঝতে পারছি? জি স্যার। যে কোনো সমস্যা গ্রুপে ছবি দিয়ে জাস্ট ভয়েস দিলে আমি সমস্যার সমাধান করে দিব। কথা কি সবাই কি বুঝছো? জি স্যার বুঝছি। অতএব কাজ করার ক্ষেত্রে যদি কারো কোনো জায়গায় আটকে যাও, অবশ্যই গ্রুপে প্রশ্ন করবে, আমি তোমার প্রশ্নের অ্যান্সার দিতে রাজি। যে কোনো সময় তোমরা প্রশ্ন করো, আমি অ্যান্সার দিব, হ্যাঁ? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।